আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। সত্য ঘটনা অবলম্বনে আজকে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। হরর বাংলা অফিসিয়াল বিডিতে সবসময় আপনাদেরকে ভৌতিক গল্প দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল আপনাদের উপর নির্ভর করে। তবে ভূতের গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। ছোটবেলায় ভূতের গল্প শোনার জন্য নানা রকম বায়না ধরা হতো। ভূতের গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো আমরা বিশ্বাস করি না। মিথ্যা কুসংস্কার আশা করি সমাজে রটাবে না। মিথ্যা কুসংস্কার সমাজ ভাঙনের জন্য অনেক অবদান রাখে, তাই মিথ্যা কুসংস্কার কখনো সরাবে না। আমরা গল্পে ফিরে যাই সত্য ঘটনা অবলম্বনে। আজকের এই এপিসোডটা আমাকে পাঠিয়েছেন সুদূর বিক্রমপুর থেকে। তিনি তার জীবনের গল্পটা আমাদের মাঝে তুলে ধরছেন। যেই গল্পটা উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেরি না করে চলো আমরা গল্পে ফিরে যাই। জেলা মুন্সিগঞ্জ, গ্রাম কলমাকান্দা, বিক্রমপুর। পদ্মা নদীর পাড়ের অবস্থিত আমাদের বাড়ি। নদী ভাঙন চিরচাহিত আমাদের নিয়ম। বহুত বংশধর নদী ভাঙনে এ দেশ ছেড়ে চলে গেছে। নদীর পাশে আমাদের বাড়ি। পেশায় একজন মৎস্যজীবী। মাছ ধরে আমাদের জীবন সংসার চালাতে হয়। পদ্মা নদীর পাড়ের মানুষগুলো কিন্তু জীবন সংগ্রাম করেই বাঁচতে হয়। পদ্মা নদীর পাশের খুব নিকটতম একটা গ্রাম কলমা। সেখান থেকে বড় হয়ে প্রজন্মের পর প্রজন্ম আমরা দেখেছি বহু নদী ভেঙে আমাদের শহর সম্বল ভিটেবাটি নিয়ে গেছে। আমাদের পেশায় মাছ ধরা। মাছ ধরে আমাদের জীবন চালাতে হয়, কিন্তু নদী ভাঙনের কবল গ্রাসে পড়ে আমাদের বছরের পর বছর স্থান পরিবর্তন করতে 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 নদীর পাড় থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আর আগের মতো করে মাছ ধরা হয় না। জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই চিন্তা করলাম পেশা পরিবর্তন করতে হবে। আগের মতো আর মাছ ধরা হয় না। নৌকো নেই, মহাজনের আগাম টাকা পাওনা পরিশোধ করতে হয়। নানা সমস্যার মধ্যে দিয়ে জীবন যাচ্ছিল। তখন চিন্তা করলাম যে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাব। দুটো ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টে পার করছিলাম জীবন। তখন চিন্তা ভাবনা করলাম একটা ভ্যান গাড়ি কিনে ভ্যান চালাবো, মালামাল টানবো। অনেক ধার দেনা কিংবা কষ্ট করে একটা ভ্যান সংগ্রহ করি এবং ভ্যান চালাতে শুরু করি। খুব কষ্ট হচ্ছিল, মধ্যবয়সী জীবন চলছিল আমার। কষ্ট করে ভ্যান চালাচ্ছি, দিনে 300-400 যাই হয় আমি সেটা দিয়ে জীবন সংগ্রাম চালাতে শুরু করি। কিন্তু মানুষ তেমন পাই না, অনেক বোঝাও আমি টানতে পারি না। একদিন আমি থানার পাশে বসে আছি ভ্যান নিয়ে, কোনো প্যাসেঞ্জারের আশায়। সারাদিন চলে যায় কিন্তু কোনো প্রকার প্যাসেঞ্জার পাই না। মাথার মনে বাজ চিন্তা, আজকে সংসারটা কিভাবে চলবে। হঠাৎ একজন পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করে আমি যাব কি না। আমি তাকে প্রশ্ন করলাম কোথায় যেতে হবে। উনি বলল একজন মৃত লাশ নিয়ে আমাকে একটু মুন্সিগঞ্জ যেতে হবে। আমি ভয়ে পড়লাম। আমি বললাম যে না 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 না, আমি এই সমস্ত লাশ টানার কাজ করি না, আমাকে বলবেন না। বলবে যে অনেক টাকা দিব, চলো যেতে হবে, ভয় নেই। আমার অনেকটা ভয়ই লাগছিল, কারণ জীবনের প্রথম আমাকে লাশ টানতে হবে। আমি জীবনে কোনোদিন এই কাজ করিনি। পুলিশ অফিসারের কথায় রিকোয়েস্টে আমি থানার মধ্যে যাই। যাওয়ার পর ওনারা যেই লাশের কাগজপত্র সুরাতাল রিপোর্ট টিপোর্ট শেষে আমার ভ্যানের মধ্যে লাশটা তুলতে বলে। প্রথমে আমার খুব ভয় পাচ্ছিলাম যে এই কাজ তো কোনো দিন করিনি। তারপরে যখন সারাদিন কোনো প্রকার আমি প্যাসেঞ্জার পাই না, সেই ক্ষেত্রে আমাকে এটা তুলতেই হবে। তারা বলল যে তোমাকে 1000 টাকা দেওয়া হবে, তুমি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে এটা মর্গে দিয়ে আসতে হবে। তখন আমি রাজি হলাম। টাকাটার প্রতি আমার লোভ চলে গেল। আমি তখন লাশটা নিয়ে রওনা হলাম। লাশটা সেদিন দিয়ে আসলাম, 12 টাকা ইনকাম হলো। অনেকটা লোভ হয়ে গেল। কিন্তু পরের দিন যেটা ঘটলো সেটা হচ্ছে যে মানুষ আমাকে দেখেছে লাশ নিয়ে যেতে। এবার আমার এই ভ্যান গাড়িতে আর কেউ মালামাল তুলতে চায় না। সবাই বলে তুমি তো মরা লাশ টানো, তোমার ভ্যান গাড়িতে ওঠা যাবে না।
আমার ইনকাম কমে গেল। এবার আমি কি করব? আমি কেন এই বদনামটাই নিলাম? আমি এই চিন্তায় পড়ে আছি। কিন্তু যেদিন আমি লাশটা নিয়ে আসি, ঠিক সেই দিন ওই পুলিশ কর্মকর্তা আমার মোবাইল নাম্বারটা রেখে দিয়েছিল। বলছে প্রয়োজনে তোমাকে ডেকে নেব। তখন আমি বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিভাবে কি সংসারটা চলবে। হঠাৎ করে একদিন যখন আমার এই অবস্থা চলছিল যে ব্যানে আর কোনো প্রকার মালামাল টানা যাচ্ছিল না, মানে আমার মানুষ আর নিচ্ছিল না মরা লাশ টানার কারণে, হঠাৎ একদিন আমার একটা ফোন আসে পুলিশ ওই থানা থেকে। আমি চলে যাই, সেখানে গিয়ে হাজির হয়ে বলল যে এই লাশটা তুমি আবার মুন্সিগঞ্জ সদর হাসপাতালে দিতে হবে। তখন আমি সেটাও নেই। ইনকাম ভালোই চলছিল, কারণ লাশ টানার ব্যাপারগুলো একটা ভিন্নতর, এই কাজ সবাই পারে না। আস্তে আস্তে আমার সাহস হয়ে যায় এবং আমি লাশ টানার কাজ করতে থাকি এবং ভালো ইনকামও শুরু হয়। এক একটা লাশ যখন আমি সদর হাসপাতালে পৌঁছে দিই, তখন আমার কাছে চলে আসে 500, 1000। অনেক সময় হয় যে লাশের পকেটে থাকা অনেক কাগজপত্র কিন্তু টাকা পয়সাও হাতিয়ে নেওয়া যায়। তখন এই কাজের প্রতি আমার লোভ হয়ে যায়। এমনি করে আস্তে আস্তে এই কাজের প্রতি আমি আগ্রহ পেয়ে যাই এবং প্রতিনিয়ত লাশ টানি। প্রতিনিয়ত থানা দারোগা বড়বাবুর সাথে আমার বেশ পরিচিত হয়ে যায়। এখন কোনো অ্যাক্সিডেন্টের লাশ হলেই আমাকে ডাকে এবং সেটা আমি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে দিই কিংবা মর্গে পৌঁছে দিই। ইনকাম দিন দিন ভালোই চলছিল এবং ছেলে মেয়েদের নিয়ে খুব সুখে থাকছিলাম। একদিন দুপুরবেলা আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি যেতে চাইনি সেদিন এবং গেলাম না। হঠাৎ করে আমার কাছে ফোন চলে আসে ওই দারোগা বাবু, আমাকে বলে যে তোমাকে আজকে থানায় আসতে হবে, তবে থানায় আসার আগে তোমাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একটা লাশ পড়ে আছে, সেটা তোমাকে তুলে নিয়ে থানায় আসতে হবে। একটা সময় তো আমার প্রচুর সাহস হয়ে যায়। তখন আমি যাই, সেখানে গিয়ে ওই লাশটাকে অ্যাক্সিডেন্টের কাছ থেকে তুলে থেতলে গিয়েছিল তার মুখটা, ওটা নিয়ে আমি থানায় পৌঁছে যাই। পৌঁছে গিয়ে সেখানে থানার কাছে গিয়ে সুরাতাল কাগজপত্র ঠিক করার জন্য ওনাকে দেই এবং ওনারা ওই লাশটা কমপ্লিট করে আমার ভ্যানে তুলে দেয় এবং আমি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়ার জন্য রওনা হই। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এরকম, আমার যেতে যেতে প্রায় 9:30, 10টা বেজে যায় থানা থেকে। সেই বিক্রমপুর থেকে মুন্সিগঞ্জ সদর যাওয়ার জন্য আমার অনেক দেরি হয়ে যায় এবং একটা সময় যেতে যেতে 11টা বাজে। রাস্তার মাঝখানে যেই ঘটনাটা ঘটে সেটাই সবচেয়ে বড় ভয়ানক এবং দুঃখজনক। আমি যখন লাশটা নিয়ে যাই, আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, শুনশান নীরবতা, কোনো প্রকার মানুষ নেই। তারপর হঠাৎ আমি যখন লাশটা সামনের দিকে টানাই, আমার ভ্যানের নিচে হ্যারিকেন জ্বালানো, এই অল্প আলোতে, মৃদু আলোতে আমি চলতে থাকি এবং যখন আমি কিছু দূর যাওয়ার পর আমি দেখি আমার ভ্যানটা এত বেশি ভারী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে যেন কয়েক টন ওজন হয়ে গেছে। তখন আমি সামনের দিকে এগুতে থাকি, পিছনে আর তাকাই না। আমার ভয় বলতে কিছু নেই, তারপর সেই দিন যেন একটু ভয় কাজ করছিল। আমি সামনের দিকে যাচ্ছি আর আস্তে আস্তে ভ্যানটা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। আমি যখন পিছনে তাকালাম, হঠাৎ করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেই লাশটা আমার ভ্যানের মধ্যে বসে আছে, যেটা আমি শুইয়ে রশি দিয়ে বেঁধেছিলাম সেটা বসে আছে। আমি হঠাৎই চমকে যাই, তারপর আবার সামনে তাকাই, পরে আবার পিছনে তাকাই। পিছনে তাকানোর পর আমি দেখি না, আমি ভুল দেখেছি, লাশটা শুয়ে আছে। আমি চলতে থাকি সামনের দিকে, কিন্তু ভ্যানটা আগের মতো আর ভারী নেই, পাতলা হয়ে যায়। তারপর আমি সামনের দিকে আগাতে থাকি। কিন্তু অন্যদিন যে দ্রুত যেতেছিলাম, আজকের দিনটা কেমন জানি এরকম দ্রুত আমি যেতে পারছি না। আমার সাথে কেমন জানি একটা ব্যাপার মনে হচ্ছে। তারপর আমি এগোচ্ছি, সামনে গিয়ে হঠাৎ করে ভ্যানের নিচের হ্যারিকেনটা যখন আলো নিভে যায়, তখন আমি ভ্যানটা থামিয়ে দিই। থামিয়ে দিয়ে পকেট থেকে যখন ম্যাচটা বের করি এবং একটা সিগারেট জ্বালাই, আবার আমি হ্যারিকেনটার মধ্যে আলো জ্বালিয়ে দিই। আলো জ্বালিয়ে দিয়ে সামনে যেতে থাকি। এবার হঠাৎ করে আমার ভ্যানটা হালকা হয়ে যায়। আমি পিছনে তাকিয়ে দেখি যে ভ্যানের ভিতরে লাশটা নেই। আমি অবাক হয়ে যাই, কারণ এটা আমাকে মুন্সিগঞ্জ পৌঁছেই দিতে হবে। আমি এখানে ফেলেও যেতে পারবো না, কারণ থানার মধ্যে আমার দায়বদ্ধতা আছে। আমি তখন ভ্যানটা রেখে পিছনে তাকিয়ে দেখি ভ্যানটা থেকে লাশটা নিচে পড়ে আছে। এখন আমি কি করব? অনেক কষ্ট করে দু হাতে চাপড়ে ধরে লাশটাকে আবার ভ্যানের মধ্যে তুলি। তোলার পর রশি দিয়ে বেঁধি, বাঁধার পর আবার চলতে থাকি।
কিছু দূর যাওয়ার পর যে ঘটনা ঘটে, এবার ব্যানার সামনে এগোতে চাচ্ছে না। মনে হচ্ছে যে এমনভাবে আটকে গেছে কোনো গর্তে যে আমি টেনে তুলতে পারছি না। কিন্তু কেন এরকম হচ্ছে আমার সাথে? আমি নামার পর আমার ভ্যানের চাকার নিচে আমি কিছু দেখতে পাই না, যেভাবে ভ্যান আটকে যাওয়ার কথা। তারপরে হঠাৎ আবার চলতে থাকে। এভাবে করতে 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 যখন আমি থানা পর্যন্ত পৌঁছাই, সে পর্যন্ত ফজরের আজান দিয়ে দিয়েছে। একদম বোর হয়ে গেছে। সারাটা রাত আমাকে এইভাবে কষ্ট, এইভাবে যন্ত্রণা দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। কিন্তু সেই দিন আমার সাথে এই ঘটনা কি ঘটেছিল আমি জানি না। কিন্তু পরের দিন আমি থানায় গিয়ে যখন বড় বাবুকে বললাম যে আমি এই অবস্থায় পড়েছি, আমি এই কাজ ছেড়ে দেবো, আমি আর যেতে পারছি না। কিন্তু কোনো মতেই বড়বাবু কথা শুনতে চাচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম ব্যানটা আমি বিক্রি করে দেব, অন্য পেশায় জড়িত হয়ে যাব। বড়বাবুকে আমি বললাম যে আমি এই লাশ টানার কাজ আমি করতে পারবো না, কারণ এই লাশ টানার কাজ সবার দ্বারা হয় না, আমি পারবো না। আমার সাথে যা ঘটেছে, ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি এই কাজ আমার দ্বারা সম্ভব না। তখন আমি বড়বাবুকে বলে চলে আসতে চাইলেও বড়বাবু আমাকে বললো যে এই পেশায় অনেক টাকা আছে, তুমি যেও না, যেহেতু তুমি এই পেশা করে ফেলেছো, এখন নতুন কোনো পেশা তুমি করতে পারবে না। তো হঠাৎ করে একদিন তার কথা মতো আর ছাড়লাম না। হঠাৎ করে আরেকটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে এরকম যে স্বামীর সাথে ঝগড়া করে ওই স্ত্রীটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। সেই লাশটাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে মর্গে বা রিপোর্ট করার জন্য পাঠাতে হবে। তখন আমি সেটা নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় ঠিক সেম রাতে যাচ্ছিলাম, মহিলার লাশ, পিছনে তাকাই না, ফাঁসি মরার লাশ, সেটাও আরেকটা ভয়ানক। তবে ইদানিং কেন জানি প্রতিনিয়ত আমার ভিতরে ভয় জাগছিল যে আমি আসলে কি কাজটা করছি, আমার সাথে এসব কি হচ্ছে। ঠিক তদ্রূপ এরকম ঘটনা সেদিন রাতে ঘটে যায়। কে জানি আমার সাথে কথা বলছে পিছন থেকে, কিন্তু পিছনে তাকালে আমি আর কাউর দেখতে পাই না। কে যেন আমি জিজ্ঞাসা করছে কতদিন যাবত এই কাজ করি, কতদিন আমি লাশ টানি, কোন লাশটা কোথায় দিয়ে আসছি, কিভাবে মরেছে তার বিবরণ যেন আমার কাছে চাচ্ছিল। বারবার প্যান করে কিছু একটা জিজ্ঞাসা করতে চেষ্টা করছিল। আমি পিছনে তাকাই, কিছুই দেখতে পাই না। তারপরও মনেরটাকে জোর করে সামনে এগোতে থাকি। ফাঁসি মরার লাশ, এটা একটা বিশাল কিছু। আমরা সবসময় জেনে আসছি ফাঁসি দিয়ে আত্মহত্যা মানে অনেক কিছু, এটা নাকি শয়তান কিংবা ভূত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হয়ে যায়ও। সেই ভয়গুলো আমার ভিতরে কাজ করছিল। হঠাৎ করে আমি যখন যাচ্ছিলাম রাস্তার পর, আমি দেখলাম ফাঁসি মরা সেই মেয়েটা আমার ভ্যানের মধ্যে গোমরা দিয়ে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে বলছে, এই মৃত মানুষগুলোকে তুমি মর্গে নিয়ে যাও কেন? কাটাছেঁড়া করার জন্য, এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। এই কথাটা বলতেই আমি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি, ভ্যান ছেড়ে দেই। এবং পরের দিন আমার জ্ঞান ফিরে সেই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে। যখন আমি জিজ্ঞাসা করতেছি, তখন সেখানকার কিছু লোকজন বলে যে রাতের বেলা আমাকে মুন্সিগঞ্জে পৌঁছে দিয়ে আসছিল, কিন্তু নিখাতই ভ্যানে আমার লাশও ছিল না, কিচ্ছু ছিল না। আমি নিস্তব্ধে থেকে যাই, আমি কাউকে কিছু বলি না যে আসলে আমার লাশের গাড়ির মধ্যে, ভ্যানের মধ্যে কী ছিল। এই ভ্যানের মধ্যে একটা ফাঁসি মরা লাশ ছিল, কিন্তু বড়বাবু আমাকে কোনো প্রশ্ন করেনি আমি লাশ পৌঁছে দিয়েছিলাম কিনা। কিন্তু সেই দিনে সেই লাশ কোথায় গিয়েছিল, কোথায় চলে গিয়েছিল আমি আর জানতে পারিনি, কিংবা বড়বাবু আমার কাছে জানতে চায়নি। তবে সেটা কি নিখাত স্বপ্ন ছিল না কি ছিল আজও আমি জানতে পারলাম না। কিন্তু আমি ঠিকই সেই ফাঁসি মরার লাশটাকে আমার ভ্যানে করে মুন্সিগঞ্জে রওনা হয়েছিলাম। এরপর আমি আর এই লাশ টানার কাজে নিজেকে জড়িত করিনি, কারণ যতই দিন যাচ্ছিল ততই ভয়ানক ভয়ানক অবস্থা আমার জীবনে ঘটছিল। অবশেষে আমি আমার ভ্যানটা বিক্রি করে দিয়ে আমি এই পেশাটা ছেড়ে দিই। তাই বহুদিন পর হলেও সেই স্মৃতির কথাগুলো, সেই জীবনে ঘটে যাওয়া কথাগুলো আমার জীবনের সাথে মিশে আছে। তাই মিলের মাধ্যমে আমরা এই গল্পটাকে এখানে পাঠিয়ে দিয়েছি প্রকাশের জন্য।